দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি রাইডার্সকে শিরোনাম জানিয়ে শুরু করতে চাই। ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ বাহিনীর সাঁড়াশি হামলা শুরু, অভিযানের জন্য মস্কোর প্রতি নিন্দা জানিয়ে সাধারণ পরিষদে প্রস্তাব পাস। প্রয়োজনে পারমাণবিক বোমা ব্যবহারের হুমকি দিল রাশিয়া, মস্কোর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করবে আইসিসি। ইউক্রেনের ড্রোন হামলায় রীতিমতো নাস্তানাবুদ রুশ বাহিনী, প্রশ্নের মুখে পড়েছে আলোচিত রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা। শিরোনামগুলো দেখলেন, এবারে বিস্তারিত। ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নিতে মরিয়া রুশ সেনাবহর, গভীর রাত থেকে দফায় দফায় চালানো হচ্ছে বোমা বিস্ফোরণ। দেশটিতে চালানো রুশ অভিযান গড়ালো অষ্টম দিনে। রাজধানী কিয়েভের কোথায় কোথায় হামলা চালানো হয়েছে সেটি এখনও জানা যায়নি, এমনকি হতাহতের তথ্যও অস্পষ্ট। এদিকে গুরুত্বপূর্ণ বন্দরনগরী খেরসন দখল করেছে রাশিয়া। কৃষ্ণসাগর তীরবর্তী শহরটিতে দুদিন ধরেই চলছিল মিসাইল হামলা। বুধবার রুশ সেনাবাহিনীর বিশাল ট্যাঙ্ক বহর ঢোকে নগর প্রশাসন এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে শহরের নিয়ন্ত্রণ নেয়ার খবর। 2,80,000 বাসিন্দা বর্তমানে গৃহবন্দী। শহরটিতে রাত্রিকালীন কারফিউ এবং বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে রুশ সেনাবাহিনী। এছাড়া খার্কিভ ও মারিউপোলেও চলছে তুমুল লড়াই, হচ্ছে গোলাবর্ষণ। জাতিসংঘ সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল 141 সদস্য রাষ্ট্র। দীর্ঘ 40 বছর পর সংস্থাটিতে হলো জরুরি ও বিরল এই ভোটাভুটি, যাতে ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার অভিযান বন্ধ এবং শিগগিরই সেনা প্রত্যাহারে নিজ নিজ অবস্থান স্পষ্ট করে সদস্য রাষ্ট্রগুলো। এই প্রস্তাবের ওপর রাশিয়া সহ মিত্রদেশ বেলারুশ, ইরিত্রিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া বিপক্ষে ভোট দেয়। এছাড়া শক্তিধর চীন সহ 35 দেশ ভোটদানে বিরত ছিল, যে তালিকায় রয়েছে বাংলাদেশও। 1982 সালের পর ইউক্রেন সংকট ইস্যুতে জরুরি বৈঠক ডাকে জাতিসংঘের সাধারণ পরিষদ। 193 সদস্যের পরিষদ কূটনৈতিক উপায়ে রাশিয়াকে একঘরে করার চেষ্টা করছে, যাতে বাড়তি সমর্থন জোগালো এই ভোটাভুটি। রাশিয়াকে বলবো, অযৌক্তিক এবং বেআইনি যুদ্ধ বন্ধ করুন। আমরা চাই ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আগ্রাসন থেকে সরে আসবে পুতিন বাহিনী। আর আঞ্চলিক শান্তির জন্য বেলারুশের উচিত যুদ্ধের সমর্থন দেয়া বন্ধ করা। তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিশ্চিত। বুধবার সরাসরি এই হুমকি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সাথে বলেন, কোনোভাবেই ইউক্রেনকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে দেবে না মস্কো। তার বক্তব্যের পর জরুরি সম্মেলন ডাকে জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক দফতর। স্পষ্টভাবে জানিয়ে দেয়, পরমাণু অস্ত্রের ব্যবহার আর কোনোভাবেই কাম্য নয়। ইউক্রেনে অভিযান শুরুর পরই পারমাণবিক অস্ত্র এবং বিশেষ বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার নতুন হুমকি এলো তার প্রশাসনের তরফ থেকে। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানালেন, তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধলে পরমাণু অস্ত্রের ব্যবহার নিশ্চিত। সোভিয়েত যুগের প্রতিরক্ষা কাঠামো এখনও ইউক্রেনে বিদ্যমান, শক্তিশালী অস্ত্র আছে। তাই নিরাপত্তা ঝুঁকি কিছুতেই এড়াতে পারে না রাশিয়া। ইউক্রেনকে কখনোই পরমাণু শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে দিব না আমরা। তবে আরেকটি বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, পারমাণবিক অস্ত্রের ব্যবহার দেখবে মানুষ, হবে ব্যাপক ধ্বংসযজ্ঞ। এমনিতেই উদ্বেগে ছিল পশ্চিমা বিশ্ব, তার উপর ল্যাভরভের বার্তায় জরুরি বৈঠক ডাকল জাতিসংঘের নিরস্ত্রীকরণ দফতর। সদস্য রাষ্ট্রগুলো জানায়, পরমাণু অস্ত্রের ব্যবহার আর চায় না বিশ্ব। পারমাণবিক অস্ত্র ও বিশেষ বাহিনী নিয়ে রাশিয়ার প্রস্তুতি পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছে। পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো প্রতিশ্রুতি দিয়েছিল আর কখনোই গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে না। জাপান ভুক্তভোগী, তাই কখনোই চাইব না পারমাণবিক বোমার হামলার পুনরাবৃত্তি হোক। কঠিন সময়েও সব ধরনের নিরস্ত্রীকরণ এবং এ সম্পর্কিত ফোরামগুলোর সাথে যোগাযোগ রক্ষা করছে পোল্যান্ড। ইউক্রেন সংকট নিরসন না হওয়া পর্যন্ত আমরা পাশেই থাকব। রাশিয়া আর বেলারুশের কূটচালের অংশ এ যুদ্ধ, যা গোটা বিশ্বের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। রাশিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ভ্যাকুয়াম বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, দেশটি প্রস্তুত রেখেছে তাদের সর্ববৃহৎ এবং শক্তিশালী ফাদার অফ অল বম FOAB, যা প্রচলিত মারণাস্ত্র থেকে বহুগুণের শক্তিধর হলেও পরমাণু অস্ত্র নয়। মৌলি ইসলাম,
যমুনা নিউজ। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বুধবার তথ্যটি নিশ্চিত করেন মুখ্য কৌশলী কারিম খান। এক বিবৃতিতে জানান, আইসিসির ৩৯ সদস্য রাষ্ট্রের আহ্বানেই পুতিন প্রশাসনের বিরুদ্ধে আনা হচ্ছে যুদ্ধাপরাধের অভিযোগ, যার আওতায় ২০১৩ সালের নভেম্বর থেকে ইউক্রেন ভূখণ্ডে চালানো মানবতা বিরোধী অপরাধ, গণহত্যার ঘটনাগুলো লিপিবদ্ধ করা হবে। এ ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতকে তথ্য, ছবি, ভিডিওর মতো কারিগরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ব্রিটেন। আগামী ৭ ও ৮ মার্চ চলমান যুদ্ধে রাশিয়া গণহত্যা পরিচালনা করছে ইউক্রেনের এই অভিযোগ শুনবেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিসি। ইউক্রেনে চালানো রুশ অভিযানে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২২৭ বেসামরিক নাগরিক। বুধবার এই তথ্য প্রকাশ করল জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশন নিশ্চিত করে, আগ্রাসনে আহত কমপক্ষে ৫২৫ ইউক্রেনের নাগরিক, তাদের মধ্যে রয়েছে নারী ও শিশুও। এছাড়া রুশ সেনাবহরের সামনে প্রতিরোধ গড়ে প্রাণ দিয়েছেন ৩ শতাধিক সেনা সদস্য। জাতিসংঘের সংখ্যা প্রকৃত সংখ্যা এর তুলনায় কয়েক গুণ বেশি, কারণ মিসাইল, বোমা হামলার মধ্যে সত্যতা যাচাইয়ের সুযোগ পাচ্ছে না জাতিসংঘ। সংস্থাটির শরণার্থী বিষয়ক কমিশন ইউএনএইচসিআর এর দাবি, প্রতিবেশী দেশগুলো আশ্রয় নিয়েছেন ১০ লাখের বেশি মানুষ, সর্বোচ্চ গেছেন পোল্যান্ডে। ইউক্রেনে অভিযান চালানোর এক সপ্তাহ পর নিজেদের ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করল রাশিয়া। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুমুল লড়াইয়ে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫০০ সেনা। এছাড়া ইউক্রেন বাহিনীর প্রতিরোধের মুখে আহত সেনাবাহিনীর আরও ১৬০০ সদস্য। একই সাথে পুতিন প্রশাসন নিশ্চিত করে বন্দরনগরী খেরসন দখলের খবর। জানিয়েছে প্রশাসনিক কার্যক্রম এবং গণপরিবহন চালু রয়েছে শহরটির। এমনকি বিমান অভিযানে বেসামরিক স্থাপনারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। গেল ২৪ ফেব্রুয়ারি সীমান্তবর্তী শহরগুলো দিয়ে ইউক্রেন ভূখণ্ডে আগ্রাসন চালায় রাশিয়া। বর্তমানে রাজধানী কিয়েভ পর্যন্ত পৌঁছে গেছে রুশ সেনাবহর। এক সপ্তাহের অভিযানে প্রাণ হারিয়েছেন আমাদের ৪৯৮ সেনা। এছাড়া আহত ১৫৯৭ জন। দেশের গৌরব সমুন্নত রাখতে এবং আত্মরক্ষায় বীরের দায়িত্ব পালন করছে আমাদের সেনারা। খেরসনের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী, তবে বেসামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি। প্রশাসনিক কার্যক্রম এবং গণপরিবহনও চালু রয়েছে। কিয়েভ, খার্কিভ দখলেও চলছে তুমুল লড়াই। বিশ্ব মানচিত্র থেকে ইউক্রেন নামের রাষ্ট্রকে মুছে দিতেই গণবিধ্বংসী অভিযান চালাচ্ছে রাশিয়া। বুধবার এই আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভে রকেট, মিসাইল হামলা মানবতা বিরোধী অপরাধ। তাতে এটাই প্রমাণ হয়, বিশ্ব মানচিত্র থেকে ইউক্রেনের নাম মুছে দিতে চায় রাশিয়া। আমাদের নিশ্চিহ্ন করতে চায় পুতিন প্রশাসন। এমনকি এক সপ্তাহ আগেও যারা যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন তারাও আজ নিরপেক্ষ নন। পুতিন প্রশাসন যতই গোপন করুক, প্রাণ গেছে অন্তত ৬,০০০ রুশ সেনার। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনার জন্য আজ দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। রুশ প্রেসিডেন্ট অফিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে নির্ধারিত স্থানে পৌঁছেছে রুশ প্রতিনিধিরা, আর ইউক্রেন বলছে আজ পৌঁছাবেন তারা। তবে এবারের বৈঠকটি কোথায় হবে তা জানানো হয়নি। রাশিয়ার বার্তা সংস্থা তাস মনে করছে বৈঠকটি হবে বেলারুশ পোল্যান্ড সীমান্তের সংরক্ষিত বেলোভেজ এলাকায়, যেখানে ১৯৯১ সালে ইউক্রেন, রাশিয়া ও বেলারুশের মধ্যে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে ফেলার গোপন সমঝোতা হয়েছিল। শুরুতে প্রবল প্রতিরোধ গড়ে তুললেও রাশিয়ার বিশাল বহরের সামনে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ইউক্রেনের সামরিক দুর্বলতা। প্রতিদিনই নতুন নতুন শহরের নিয়ন্ত্রণ যাচ্ছে রুশ বাহিনীর কাছে। শুরুর ধাক্কা সামলাতে নতুন কৌশলে অগ্রসর হচ্ছে তারা। লোকালয়ে হামলায় বাড়ছে ইউক্রেন শিবিরের প্রাণহানি। তাই প্রশ্ন উঠেছে, আর কতদিন প্রতিরোধ গড়তে পারবে জেলেনস্কির সেনারা? দিন যত গড়াচ্ছে ইউক্রেন অভিযানে, ততই আগ্রাসী হয়ে উঠছে রুশ বাহিনী। স্পষ্ট হচ্ছে মস্কোর সামরিক শক্তিমত্তা। কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর এখন রাজধানী কিয়েভের কাছে পৌঁছে গেছে রাশিয়ার বিশাল বহর। ৩ দিক থেকে একযোগে হামলা হলেও এখন পর্যন্ত বেশ জোরালো প্রতিরোধ গড়ে যাচ্ছে ইউক্রেন। অবশ্য পরাশক্তি রাশিয়ার সামনে কতটা লড়াই করতে পারবে তারা, তা নিয়ে সন্দেহ ছিল শুরু থেকেই। রুশ সেনারা লোকালয়ে ঢুকে পড়ার পর দৃশ্যমান হচ্ছে তাদের শক্তিমত্তা। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে একের পর এক শহর। এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলা মানবতার বিরোধী। তারা আমাদের জনগণের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে, বড় বড় সব স্থাপনায় হামলা চালাচ্ছে। তারা এই দেশকে এবং দেশের ইতিহাসকে মুছে ফেলতে চায়। খাতা কলমে সামরিক শক্তিতে রাশিয়ার সাথে যোজন যোজনের পার্থক্য ইউক্রেনের। শুধু সেনা সংখ্যায় নয়,
ট্যাঙ্ক, আর্টিলারি, সাজোয়া যান সবকিছুতেই এগিয়ে রুশরা। পুতিন প্রশাসনের কাছে ১৫০০-এর বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান থাকলেও কিয়েভের আছে মাত্র ৯৮টি। নৌশক্তিতেও মস্কোর ধারের কাছে নেই কিয়েভ। আর পরমাণু অস্ত্রে তো সারা বিশ্বেই টেক্কা দিচ্ছে রাশিয়া। শুরুর ধাক্কা সামলে তাই সাফল্যের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী ক্রেমলিন। আমাদের সেনারা খারসন দখলে নিয়েছে, সেখানে কোনো ধরনের রক্তপাত হয়নি। বাসিন্দারা স্বাভাবিক জীবনযাপন করছে। বিপুল প্রাণহানি ছাড়াই আমাদের লক্ষ্য পূরণ করতে চাই, তাই পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছে রুশ বাহিনী। হয়তো দ্রুতই বাকি শহরও নিয়ন্ত্রণে চলে আসবে। অনেক বিশ্লেষকই মনে করেন পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে গোলাবারুদ সরবরাহ করলেও রাশিয়াকে ঠেকাতে যথেষ্ট নয়। এতে সর্বোচ্চ রুশদের অগ্রযাত্রার গতি কিছুটা ধীর হবে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ইউক্রেনের ড্রোন হামলায় রীতিমতো নাস্তানাবুদ রুশ বাহিনী। তুরস্কের তৈরি বায়ারাক্তার ড্রোনের হামলায় ধ্বংস হচ্ছে একের পর এক রুশ ট্যাঙ্ক ও সাজোয়া যান। ফলে প্রশ্ন উঠেছে রাশিয়ার বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা নিয়ে। যদিও বিশ্লেষকরা বলছেন অপ্রত্যাশিতভাবে ড্রোন হামলার মুখে পরে ইউক্রেন অভিযানের কৌশলে পরিবর্তন আনছে মস্কো। গোলা ছোড়ার জন্য প্রস্তুত রুশ ট্যাঙ্ক, লক্ষ্য ইউক্রেনের সামরিক বাহিনী। কিন্তু হামলার ঠিক আগ মুহূর্তে মিসাইলের আঘাত। গেল কয়েকদিনে এমন ড্রোন হামলার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে কিয়েভ। নিখুঁত লক্ষ্যভেদী এসব হামলায় ব্যবহৃত হচ্ছে তুরস্কের তৈরি বায়ারাক্তার ড্রোন। বলা হচ্ছে ইউক্রেনের রুশ বাহিনীর স্থলাভিযানে সবচেয়ে বড় বাধার তৈরি করেছে ড্রোন। সমর ভাণ্ডারে থাকা ছোট এই উড়োযান যেন তুরুপের তাস হয়ে উঠেছে কিয়েভের জন্য। ঘন গাছপালা কিংবা বরফের আড়ালে লুকিয়ে থাকা রুশ ট্যাঙ্কও বাঁচতে পারছে না তুর্কি ড্রোনের হামলা থেকে। রাশিয়া যা মনে করেছিল তার চেয়ে অনেক বেশি প্রতিরোধের মুখোমুখি হতে হচ্ছে তাদের। কিছু ক্ষেত্রে তাদের পরিকল্পনায় যে গাফিলতি আছে সে বিষয়টিও স্পষ্ট হয়ে উঠেছে। মস্কো বুঝতে পেরেছে এই দুর্বল পরিকল্পনা নিয়ে ইউক্রেনে অভিযান অব্যাহত রাখা খুবই কঠিন হয়ে উঠবে তাদের জন্য। সামরিক ড্রোন তৈরিতে বিশ্বজুড়ে খ্যাতি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। তবে বায়রাক্তার নিয়ে এই শিল্পে শক্ত অবস্থান আছে তুরস্কেরও। ধারণা করা হয় দেশটি থেকে অন্তত ১ ডজন ড্রোন কিনেছে ইউক্রেন। বায়রাক্তার ড্রোনের হামলায় নাকাল হয়ে কিছুটা ভাবমূর্তির সংকটেও পড়েছে রাশিয়া। বিশ্বের অন্যতম অস্ত্র উৎপাদক ও রফতানিকারক দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা অনেক। বিশেষ করে S-200 এবং S-400 ব্যবস্থাকে দেখা হয় সবচেয়ে কার্যকর এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে। কিন্তু তুর্কি ড্রোনের হামলা সামাল দিতে ব্যর্থ হয় প্রশ্নের মুখে পড়বে এর সক্ষমতা। ইউক্রেন যে কাগুজে বাঘ নয় এটা প্রমাণ হয়ে গেছে। রুশ বাহিনী দেশটিতে যে ধরনের প্রতিরোধের মুখে পড়েছে তাতে মস্কোকে ইমেজ সংকটে পড়তে হবে। এর ফলে সমরাস্ত্র ইস্যুতে বিশ্বব্যাপী রাশিয়ার যে সুনাম ছিল তার উপর প্রভাব পড়বে। সামরিক সক্ষমতা অনেক দুর্বল ইউক্রেনের প্রতিরোধের সামনে যুদ্ধ কৌশল পাল্টানোকেই রাশিয়ার জন্য ব্যর্থতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মুশফিকা হাসান, যমুনা নিউজ। নিষেধাজ্ঞার মধ্যেই সুইডেনের আকাশসীমা লঙ্ঘন করেছে রুশ যুদ্ধবিমান। বৃহস্পতিবার অভিযোগ করে সুইডিশ সেনাবাহিনী। বলা হয় ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর সুইডেনের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর একদিন পরই পুতিন বাহিনীর 4টি যুদ্ধবিমান আইন লঙ্ঘন করে। সুইডেনের দাবি খুব দ্রুত তাদের সীমানায় প্রবেশ করে আবার চলে যায়। এটি ধরা পড়েছে ফ্লাইট ট্র্যাকারে। গেল 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সেনা অভিযান শুরু করে রাশিয়া। এর জেরে নিজেদের আকাশসীমায় রুশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য, জার্মানি সহ কমপক্ষে 36 দেশ। ন্যাটোতে যোগদান নিয়ে এ সপ্তাহে সুইডেনকে হুঁশিয়ারি দেয় মস্কো। After the end of the Cold War, Sweden slashed military spending. ইউক্রেনের বিভিন্ন শহরে আবাসিক এলাকায় রুশ বোমা হামলায় বিপন্ন হাসপাতালগুলো। অন্যরা বাড়িঘর ছেড়ে পালালেও সেই সুযোগ নেই চিকিৎসাধীন রোগীদের। সবচেয়ে বিপাকে শিশু ও গর্ভবতী নারীরা। যুদ্ধ পরিস্থিতিতেও নিশ্চিত করতে হচ্ছে তাদের চিকিৎসা। তাই বেসমেন্ট বা শেল্টার সেন্টারগুলোকেই পরিণত করা হয়েছে হাসপাতালে। সাধারণ রোগীর পাশাপাশি যুদ্ধে আহতদের ভিড়ে যেখানে প্রতিনিয়ত বাড়ছে চাপ। বন্দরনগরী মারিউপোলে রাশিয়ার ছোড়া বোমার আঘাতে গুরুতর আহত 6 বছরের শিশুটি। তাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা হাসপাতাল কর্মীদের। যে কোনো মূল্যে সন্তানকে ফিরে পাবার আকুতি মায়ের কান্নায়। বহু চেষ্টার পরও অবশ্য বাঁচানো যায়নি শিশুটিকে। তার মৃত্যুতে হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয় হাসপাতালে। আবেগাপ্লুত হয়ে পড়েন চিকিৎসক, নার্সরাও।
কেবল সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করলেও আবাসিক ভবন, স্কুল, হাসপাতালের মতো জায়গায় নিয়মিত চলছে রুশ আগ্রাসন, যার শিকার হচ্ছে শিশুরাও। শরীরে বোমা আর গুলির আঘাতের চিহ্ন নিয়ে কত শিশু যে আসছে। গতকালের আগের দিনটি সবচেয়ে ভয়ঙ্কর ছিল। বোমা হামলা থেকে রক্ষায় শেল্টার সেন্টারগুলোয় গড়ে তোলা হয়েছে অস্থায়ী শিশু হাসপাতাল। একদিকে সাধারণ রোগী, আরেকদিকে যুদ্ধাহত শিশুরা। অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় সরঞ্জাম, ওষুধপত্রেরও অভাব। তবুও সর্বোচ্চ আন্তরিকতা দিয়েই চলছে চিকিৎসা। শুক্রবার যে দলটি কাজে আসে এখনো বাড়ি ফিরতে পারেনি তারা। শনিবার আরেকটি দল কাজে যোগ দেয়। সবাই মিলে কাজ করার পরও লোকবল সংকট। কেবল বেজমেন্টে চিকিৎসা হওয়ার কারণে বেডেরও অভাব। আমার বাচ্চার ক্যান্সারের চিকিৎসা চলছে, ওষুধপত্র পাচ্ছি এখনো, তবে খাবার একেবারেই নেই। ভলান্টিয়াররা সংগ্রহ করে দেবে বলেছে, অপেক্ষা করছি। এত অনিশ্চয়তা, অস্থিরতার মধ্যেও থেমে থাকে না জীবন। বাইরে যখন যুদ্ধের দামামা, হাসপাতালের বেজমেন্টে তখন নতুন প্রাণের আগমনী চিৎকার। লুহানস্কে এই শিশুটির যখন জন্ম হয়, ঠিক ওই মুহূর্তে এলাকাটিতে চলছিল গোলাগুলি। হাস্যোজ্জ্বল মায়ের বুকে নবজাতকের এই ছবি ভিডিও প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ, যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। কিয়েভবাসীর প্রতি সমর্থন জানিয়ে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে জার্মানিতে। অংশ নেন হাজার হাজার মানুষ। এ সময় নিজ দেশের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেনের পতাকা বহন করছিলেন অনেকে। ইতিহাসের পুনরাবৃত্তি যেন না হয় সেই স্লোগান দিতে থাকেন ক্ষুব্ধ জার্মানরা। পুতিন প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে খোদ রাশিয়াতেও। বড় ধরনের বিক্ষোভ হচ্ছে স্পেনের বার্সেলোনাতেও। এছাড়া পেরু এবং তুরস্কেও হয়েছে বিশাল বিক্ষোভ সমাবেশ। অবিলম্বে ইউক্রেনের রুশ আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা। রুশ ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়ল ইয়েমেনের ক্ষুধা সংকট এবং বাজার পরিস্থিতির ওপর। বুধবার এই তথ্য জানালো বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। জানায় এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে জ্বালানি এবং খাদ্যপণ্যের দাম। বিশেষভাবে ইয়েমেনের জন্য নির্ধারিত ময়দা এবং শস্যের মূল্য বেড়েছে কয়েক গুণ। বিশ্বের 29% আটা ময়দার যোগান দেয় রাশিয়া ও ইউক্রেন। যুদ্ধ পরিস্থিতিতে বিঘ্নিত সেই সরবরাহ জাতিসংঘ অনুমোদিত ইয়েমেনের সরকার জানিয়েছে আগামী 4 মাস চলার মতো খাদ্যশস্যের মজুদ রয়েছে। হুতি বিদ্রোহীরা বলছে রুশ ইউক্রেনের উপর নির্ভরশীল না থেকে বিকল্প পথ খোঁজা উচিত। করোনা ভাইরাসে বিশ্বে মোট সংক্রমিত রোগীর সংখ্যা ছাড়ালো 44 কোটি। এছাড়া মোট প্রাণহানি 59,93,000-এর বেশি। গেল 24 ঘন্টায় বিশ্বে আরও 7,500 মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া বুধবার কোভিড-19 শনাক্ত হয়েছে প্রায় 16 লাখের কাছাকাছি। দিনে সর্বোচ্চ 2,19,000 রোগীর শনাক্ত করেছে দক্ষিণ কোরিয়া। তবে এর দেশটিতে প্রাণহানি হয়েছে মাত্র 96 জনের। 24 ঘন্টায় সর্বোচ্চ 1700-এর বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে শনাক্ত হয়েছে 50,000 রোগী। এই ছিল যমুনা আই ডেস্কে। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।